হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করতে যাচ্ছি নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের দ্বিতীয় অধ্যায় পদার্থের গঠন। দেখো, এই পদার্থের গঠন আমরা যদি জানতে চাই, প্রথম আমাদের প্রশ্নটা হচ্ছে আসলে পদার্থ কাকে বলে। দেখো, পদার্থ কাকে বলে আমরা এটা অনেকেই, তোমরা যারা 6, 7, 8, 9 পড়ে আসছো, যে যার ভর আছে, যার নির্দিষ্ট আকার আছে এবং জায়গা দখল করে তাকে পদার্থ বলে। কিন্তু এই যে পদার্থ, এই পদার্থগুলো কিন্তু আবার দুই প্রকার। একটা হচ্ছে মৌলিক পদার্থ আর একটা হচ্ছে যৌগিক পদার্থ। তোমরা ওগুলো আগের শ্রেণীতে পড়ে আসছো যে পদার্থ কাকে বলে। কিন্তু আমরা এই অধ্যায়ের আমাদের যে 118টা মৌলিক এবং ওই 18টা মৌলিক পদার্থ নিয়ে যে গঠিত যৌগিক পদার্থ আছে সেইগুলো নিয়ে আলোচনা করব। এখানে আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে মৌলিক পদার্থ কাকে বলে। দেখো, এখানে লেখা আছে যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে। যেমন হাইড্রোজেনের ভিতরে তুমি শুধু হাইড্রোজেনই পাইবে, অন্য কিছু পাবা না। অক্সিজেনের ভিতরে তোমরা শুধু অক্সিজেনই পাবে। এবং তোমরা যে সোনা ব্যবহার করো, তোমরা তো সোনা তো তোমাদের কাছে অনেক মূল্যবান জিনিস, তোমরা গহনার কাজে ব্যবহার করো। ওই সোনাকে যদি ভাঙা যায় তাহলে ওখানে শুধু সোনাই পাইবা, অন্য কিছু পাওয়া যাবে না। এবং তোমরা রূপা ব্যবহার করো, সেই রূপাও কিন্তু একটা মৌলিক পদার্থ। আমাদের যে 118টা মৌলিক পদার্থ আছে তার ভিতরে কিন্তু সোনাও আছে, রূপাও আছে। তাহলে সোনার প্রতীকটা কি তোমরা জানতে পারো? বলতে পারবে যে সোনার প্রতীকটা কি? দেখো, সোনাকে প্রকাশ করা হয় হচ্ছে AU দিয়ে, ইউ নাম, ঠিক আছে? ইউতে কিন্তু সোনার এটা প্রতীক। আচ্ছা, তাহলে রূপাকে প্রকাশ করা হয় হচ্ছে, আমি ভুলে গেছি। আচ্ছা, যাই হোক, এই যে সোনা, এই সোনাটাও কিন্তু একটা মৌলিক পদার্থ। তুমি যদি সোনাকে ভাঙো তাহলে সেখানে শুধু তুমি সোনাই পাবে, অন্য কিছু পাবো না। তার মানে সোনা একটা মৌলিক পদার্থ। এইরকম আমাদের যে পর্যায় সারণীতে 118টা মৌল আছে, 118টা মৌল হচ্ছে 118টা মৌল বা মৌলিক পদার্থ। কেউ যদি তোমাকে বলে যে আমাদের এই পৃথিবীতে কয়টি মৌলিক পদার্থ এই যাবৎ আবিষ্কৃত হয়েছে, তাহলে কি বলবা? 118টি। যদি বলে কিভাবে, বলবা যে আমরা যে পর্যায় সারণীতে 118টা মৌল পড়ি, সেই 118টা মৌলকেই মৌলিক পদার্থ বলা হয়। কারণ সেই পদার্থগুলোকে ভাঙলে শুধু সেই পদার্থই তুমি পাবো, অন্য কোনো পদার্থ পাবো না। আচ্ছা, দেখো, আমরা যখন মৌলিক পদার্থ শিখলাম, এর পরবর্তীতে আমাদের জানতে হবে যে যৌগিক পদার্থ কাকে বলে। দেখো, যৌগিক পদার্থ কাকে বলে? যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যায় তাকে যৌগিক পদার্থ বলে। তাহলে আমরা যেমন মৌলিক সংখ্যা পড়ছিলাম না, মৌলিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক পদার্থ বলে। আর যৌগিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে এক বা ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাকে যৌগিক সংখ্যা বলে। ঠিক আমাদের যৌগিক পদার্থটাও এরকম। বলতেছে যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যায় তাকে যৌগিক পদার্থ বলে। আমরা মৌলিক পদার্থের বেলায় শিখছিলাম যে পাওয়া যায় না, আর এটার বেলায় হচ্ছে পাওয়া যায়। তাহলে দেখো কেমনে পাওয়া যায় আমরা দেখি। দেখো, এখানে আমাদের হাইড্রোজেন, আমরা পানির সংকেত লিখছি এটা। এখানে এই পানিকে ভাঙলে কি কি পাবো আমরা? দেখো, এখানে পাবো হাইড্রোজেন এবং এখানে পাবো অক্সিজেন, তাই না? যদিও হাইড্রোজেন দুজন পাবো, কিন্তু পাবো তো হাইড্রোজেন এবং অক্সিজেন পাবো। তাহলে দেখো, এই পানিকে ভেঙে আমরা হাইড্রোজেন এবং অক্সিজেন পেলাম। তার মানে তো এই হাইড্রোজেন হচ্ছে দুইটা পদার্থ নিয়ে গঠিত হয়, তাইলে এটা একটা যৌগিক পদার্থ। দেখো, এখানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড এটা কি বলা হয়? এটা বলা হয় হচ্ছে খাদ্য লবণ। তোমাদের যদি বলে যে খাদ্য লবণের সংকেত কি, তোমরা নিঃসন্দেহে বলে দিবা যে সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড কিন্তু আমরা যে খাবার লবণ খাই সেটা কিন্তু সোডিয়াম ক্লোরাইড। দেখো এখানে, তাহলে সোডিয়াম ক্লোরাইড যৌগিক পদার্থ হলো কেমনে? আচ্ছা দেখো তো, মৌলিক পদার্থ হয়তো যদি শুধু সোডিয়াম বলতাম, শুধু ক্লোরিন বলতাম, তাহলে শুধু মৌলিক পদার্থ হইতো। কারণ সোডিয়ামের ভিতরে শুধু সোডিয়ামই থাকে, ক্লোরিনের ভিতরে শুধু ক্লোরিনই থাকে। কিন্তু যখন সোডিয়াম আর ক্লোরিনকে একসাথে মেশানো হয় তখন এটা যা খাদ্য লবণ হিসাবে ব্যবহৃত হয়। দেখো, এখানে সোডিয়াম আছে, এখানে ক্লোরিন আছে। তার মানে এই যে দুই বা ততোধিক মৌলিক পদার্থ পাইলাম। এই যে অন্য কোনো পদার্থ পাওয়া যায়, মানে এখানে সোডিয়ামও পাওয়া যায়, ক্লোরিনও পাওয়া যায়। অথবা সংজ্ঞাটা আরো ভালো হয় এইভাবে যে যে পদার্থকে ভাঙলে এক বা একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাকে যৌগিক পদার্থ বলে। কারণ এগুলো কিন্তু আমাদের মৌলিক পদার্থ। ঠিক আছে, দেখো, এটা সালফিউরিক অ্যাসিডের সংকেত। তাহলে সালফিউরিক অ্যাসিডকে ভাঙলে এখানে হাইড্রোজেন পাচ্ছি, এখানে সালফার পাচ্ছি,
এখানে অক্সিজেন পাচ্ছি। দেখো এখানে আবার আমরা 3টা পদার্থ একসাথে পাচ্ছি, তার মানে এটাও কিন্তু যৌগিক পদার্থ। ঠিক আছে, অক্সিজেন আলাদা আলাদাভাবে কিন্তু মৌলিক পদার্থ। তোমাকে যদি বলা হয় যে শুধু অক্সিজেন কি, শুধু অক্সিজেন কিন্তু একটা মৌলিক পদার্থ, কিন্তু যখনই অক্সিজেন, সালফার এবং হাইড্রোজেনকে একসাথে মিশাবে তখন একটা নির্দিষ্ট অনুপাতে মেশানোর পরে তারা সালফিউরিক অ্যাসিড হয়ে যাবে। আর এই সালফিউরিক অ্যাসিড একটা যৌগিক পদার্থ, কারণ এই সালফিউরিক অ্যাসিডকে ভাঙে আমরা এক বা একাধিক মৌলিক পদার্থ পাইছি। আশা করি তুমি বুঝতে পারছো। আচ্ছা।